80 দশক পর্যন্ত যাঁরা ছোট ছিলেন তাঁদের সঙ্গে একটা বিষয়ে রবীন্দ্রনাথের ভারী মিল ছিল। কিন্তু পুরনো বাড়ির বারান্দার রেলিং, জানলার গড়াতগুলোর ওপরে কচি হাতের অত্যাচারের কমতি ছিল না। কারণ এমন স্বেচ্ছায় অত্যাচারিত হওয়ার মতো স্নেহপ্রবণ মানুষের সংখ্যা তো আর বিশেষ ছিল না। তাই এই রেলিং, জানলার গড়াতগুলোই ছিল ভরসা। কিন্তু এই অত্যাচারটা ঠিক কি জন্য হতো? আচ্ছা, সে কথা আমি নিজে না বলে বরং রবি ঠাকুরের ভাষাতে বলি। রবি ঠাকুর লিখছেন তাঁর জীবন স্মৃতিতে, ওরিয়েন্টাল সেমিনারিতে যখন পড়িতেছিলাম তখন কেবলমাত্র ছাত্র হইয়া থাকিবার যে হীনতা তাহা মিটাইবার একটা উপায় বাহির করিয়াছিলাম। আমাদের বারান্দার একটি বিশেষ কোণে আমিও একটি ক্লাস খুলিয়াছিলাম। রেলিংগুলা ছিল আমার ছাত্র। একটা কাঠি হাতে করিয়া চৌকি লইয়া আমার তাহাদের সামনে বসিয়া মাস্টারি করিতাম। দুষ্ট রেলিংগুলার ওপর ক্রমাগত আমার লাঠি পড়িয়া পড়িয়া এমনই দুর্দশা ঘটিয়াছিল যে প্রাণ থাকিলে তাহারা প্রাণ বিসর্জন করিয়া শান্তি লাভ করিতে পারিত। এমন একটা ছেলেবেলার কথা এবার মনে পড়ছে কি? এই যুগের ছোটরাও বাড়িতে হয়তো শিক্ষক মশাই সেজে বসতে পারে, কিন্তু এখন সেই সময়টাই যে তাদের ভীষণ কম। সেই বেচারাদের তো আর দোষ দিয়ে লাভ নেই। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শিক্ষা নিয়ে তারা এতটাই ব্যতিব্যস্ত থাকে যে এই কাল্পনিক মাস্টার হওয়ার স্বাদটাই তাদের বোধহয় জন্মায় না মনে। জোড়াসাঁকোর সেই ছোট্ট ছেলেটির জীবনে সময়ের কোনো অভাব ছিল না তো, তাই শিক্ষকদের কাছ থেকে আরও একটা বিষয় খুব ভালো মতো রপ্ত করে ফেলেছিল সে। এবার সেটাও তাহলে শোনা যাক, কি বলেন? আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস বিশ্বকবির চোখে রবি। হ্যাঁ, যে কথা বলছিলাম, শিক্ষকদের কাছ থেকে শিক্ষাদানের একটা কৌশল ভালো করেই শিখে নিয়েছিল জোড়াসাঁকোর সেই ছোট্ট ছেলেটি। পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে শিক্ষকরা যে শিক্ষাটা দিচ্ছেন সেটুকু বাদ দিয়ে তাঁদের আচার ব্যবহার, পক্ষপাতিত্ব, রাগ, অধৈর্য ইত্যাদি বিষয়গুলো খুব যত্ন করে নিজের ভেতর একেবারে টুকে নিয়েছিল জোড়াসাঁকোর সেই বালক। পরিণত রবীন্দ্রনাথ এগুলোকেই শিক্ষকদের সংকীর্ণতা বলে উল্লেখ করেছেন। ওরিয়েন্টাল সেমিনারির অবশ্য দোষ খুব একটা কিন্তু ছিল না। শেখানোর ধারাটাই জানেন সেই সময় বোধহয় এই রকমই ছিল। শেখানো মানে যে করেই হোক কিছু একটা গিলিয়ে দেওয়া। নিজের শৈশবের এই দৃশ্যগুলোর সঙ্গে তাঁর ব্যক্তিসত্তা বোধহয় প্রাণপণ যুদ্ধ করেছিল। তোতা কাহিনী হয়তো তারই ফসল। তবে রবীন্দ্রনাথ মানুষটি এমন, যিনি সমালোচনার সঙ্গে সঙ্গে অবিরত শুদ্ধিকরণের এক্সপেরিমেন্টও জারি রেখেছেন আজীবন। ওরিয়েন্টাল সেমিনারি যে শিশুকে পীড়ন করতে শিখিয়েছে, ভাবিকালের শিশুদের জন্য তিনিই বানালেন খোলা মাঠের শান্তিনিকেতন। সে অবশ্য অন্য প্রসঙ্গ। যাকে আমরা না হয় তার শৈশবের বারান্দাতেই আর একবার গিয়ে হাজির হই। ওই যে ওরিয়েন্টাল সেমিনারি ছেড়ে ছেলেটি এবার নর্মাল স্কুলে ভর্তি হয়েছে। কিন্তু শিক্ষা ব্যাপারটা সেখানেও খুব একটা নর্মাল হলো না। এখানে আবার আর এক উৎপাত শুরু হলো। স্কুল শুরুর আগে একটা গ্যালারিতে বসে সমস্ত ছাত্রদের সুর করে কোনো একটা ইংরেজি কবিতা পড়তে হতো। নর্মাল স্কুলের শিক্ষকরা হয়তো ভেবেছিলেন যে লেখাপড়ার ফাঁকে ফাঁকে এই সুর আর গান তাদের একটু এন্টারটেইন করবে। নিজেদের ভাবনায় তারা এতটাই মশগুল ছিলেন যে সেই লম্বা ইংরেজি কবিতাটা ছাত্রদের মুখে কেমন সাংঘাতিক বিকৃত হয়ে উঠেছে সেদিকে আর কানই দিতেন না। কাজেই তার ভাব, ভাষা, অর্থ কিছুই না বুঝে তেতো গেলার মতো করে কোনো রকমে সেটা উগড়ে দিত ছাত্ররা। পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিজের শৈশবের সেই প্রথম প্রেয়ার বা কোরাস গানটার কথা যতবার ভেবেছেন, কিছুতেই তার সবটা তিনি আর বুঝে উঠতে পারেননি। যতটুকু উদ্ধার করেছিলেন সেটা হলো এই,
কলকি পুলকি সিঙ্গল মেলালিং মেলালিং মেলালিং। কিন্তু এই কিম্ভূত লাইনটার আসল শব্দগুলো যে কি, বহু মাথা ঘামিয়েও সবটা বুঝতে পারেননি রবীন্দ্রনাথ। যতটুকু বুঝেছিলেন সেটুকু হলো ফুল অফ গ্লি, সিঙ্গিং মেরিলি মেরিলি মেরিলি। কিন্তু শুরুর ওই কলকি শব্দটা যে কিসের অপভ্রংশ, অমন আশ্চর্য মেধার মানুষটি পর্যন্ত সেটা কোনোদিন আর উদ্ধার করতে পারেননি। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট জানেন, এই স্কুলটাও ছোট্ট রবির পড়াশোনা আর মেলামেশায় একেবারেই কোনো সাহায্য করতে পারেনি। শিক্ষার কথা তো আগেই বললাম, কিন্তু যে বয়সে ছোটরা নতুন বন্ধুর খুঁজে আনচান করে, সেই বয়সের রবি এতজন সহপাঠীর ভিড়েও একলা ছিলেন। কিন্তু কেন ছিলেন? জীবনস্মৃতির পাতায় সে উত্তর দিয়েছেন তিনি নিজেই। তিনি লিখছেন, অধিকাংশ ছেলেরই সংস্রব এমন অসুচি ও অপমানজনক ছিল যে ছুটির সময় আমি চাকরকে লইয়া দোতলায় রাস্তার দিকের এক জানালার কাছে একলা বসিয়া কাটাইয়া দিতাম। মনে মনে হিসাব করিতাম, 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, আরো কত বৎসর এমন করিয়া কাটাইতে হইবে। শিক্ষকদের মধ্যে একজনের কথা আমার মনে আছে। তিনি এমন কুৎসিত ভাষা ব্যবহার করিতেন যে তাহার প্রতি অশ্রদ্ধাবশত তাহার কোনো প্রশ্নেরই উত্তর করিতাম না। সংবৎসর তাহার ক্লাসে আমি সকল ছাত্রের শেষে নীরবে বসিয়া থাকিতাম। কিন্তু কতক্ষণ আর চুপ করে বসে থাকা যায়? ছোট ছেলের মুখ থেমে থাকলেও মাথা তো আর থামে না। সেই শিক্ষকের ক্লাসে বসে রবিও একেবারে নিস্তব্ধ হয়ে থাকত না মোটেও। মনে মনে সে যুদ্ধ করত না, আর ঠিক যুদ্ধ নয়, বরং যুদ্ধের কৌশল ভাবত। অস্ত্রহীন অবস্থাতেও কি করে শত্রুকে হারানো যায়, সেই ভাবনাটাই তার কাছে প্রধান ছিল। ক্লাসের গুঞ্জনের মধ্যে রবি এর বেশ একটা সমাধানও বার করে ফেলেছিল। সে কি ভেবেছিল জানেন? সেই সরল ভাবনার প্রকাশ ঘটিয়েছেন পরিণত রবীন্দ্রনাথ। হ্যাঁ, তাঁর জীবন স্মৃতিতে তিনি লিখছেন যে, ভাবিতাম কুকুর, বাঘ প্রভৃতি হিংস্র জন্তুদের খুব ভালো করিয়া শায়েস্তা করিয়া প্রথমে তাহাদের 2-4 যুদ্ধক্ষেত্রে যদি সাজাইয়া দেওয়া যায়, তবে লড়াইয়ের আসরের মুখবন্ধটা বেশ সহজেই জমিয়া ওঠে। তাহার পরে নিজেদের বাহুবলটা কাজে খাটাইলে জয়লাভটা নিতান্তই অসাধ্য হয় না। মনে মনে এই অত্যন্ত সহজ প্রণালীর রণসজ্জার ছবিটা যখন কল্পনা করিতাম, তখন যুদ্ধক্ষেত্রে স্বপক্ষের জয় একেবারে সুনিশ্চিত দেখিতে পাইতাম। কিন্তু এই সরল বালক তার কল্পনায় জয় পেলে কি হবে? জীবনযুদ্ধের প্রণালীটা অত যে সহজ নয়, সে কথা রবীন্দ্রনাথের থেকে আর ভালো কে জানেন। পরবর্তীকালে তাই তিনি লিখেছেন, কাজ করিবার বেলায় দেখিতেছি, যাহা কঠিন তাহা কঠিনই, যাহা দুঃসাধ্য তাহা দুঃসাধ্যই। ইহাতে কিছু অসুবিধা আছে বটে, কিন্তু সহজ করিবার চেষ্টা করিলে অসুবিধা আরো 7 গুণ বাড়িয়া ওঠে। একই কটুভাষী শিক্ষক, সেই সঙ্গে বেমানান সহপাঠী। নর্মাল স্কুলের দিনগুলো যে রবির খুব একটা ভালো কাটেনি, সে কথা বলাই বাহুল্য। কিন্তু না, এই স্কুলের সবটাই খারাপ ছিল না। এমন করে গোটা একটা বছর কেটে গেল। মধুসূদন তর্কবাচস্পতি নামে এক শিক্ষকের ক্লাসে এবার বাংলার বাৎসরিক পরীক্ষা হলো, আর সেই পরীক্ষায় ছোট্ট রবি দুর্দান্ত রেজাল্ট করল। গোটা ক্লাসের সবার থেকে বেশি নম্বর পেল সে। আর এই ঘটনায় সেই ক্লাসের শিক্ষকরাও নিশ্চয়ই তাজ্জব হয়ে গেলেন। ক্লাসে সবার শেষে বসে থাকা নীরব ছেলেটি কি করে এত নম্বর পায়, সেটা তাদের মাথায় ঢুকল না। ফলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল। স্কুল কর্তৃপক্ষের কাছেই নালিশ গেল। আর এমন গুরুতর অভিযোগ তো উড়িয়ে দেওয়া যায় না। স্কুলের সুপারিনটেন্ডেন্ট ব্যবস্থা নিলেন। এবার কি সেই ব্যবস্থা? জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখছেন, দ্বিতীয়বার আমার পরীক্ষা হইল। এবার স্বয়ং সুপারিনটেন্ডেন্ট
পরীক্ষকের পাশে চৌকি লইয়া বসিলেন। এবারেও ভাগ্যক্রমে আমি উচ্চ স্থান পাইলাম। স্কুলের একটা বিপদ কাটল, কিন্তু এবার তার বাড়িতেই যে আরও একটা বিপদ অপেক্ষা করছে সে কথা ছোট্ট রবি ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। আর তাই যেদিন সে প্রথম শুনল যে তাকে কবিতা লিখতে হবে, রবি তো একেবারে অজ্ঞান হয়ে পড়ে যায় আর কি। কিন্তু এই হুকুমটা কে দিল, আর রবি বা কি করে বাঁচল, সে কথাও শুনবো আমরা, তবে আজ এখানে নয়। সেই ঘটনার গপ্প নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস বিশ্বকবির চোখে রবি।